স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দিনের হিসাবে বাড়ছে রাজনৈতিক মাঠের লড়াই, এর সাথে বড় হচ্ছে জানমালের ক্ষতির তালিকা। স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা এখন নিজেতেই কেবল আস্থা জনতার। এসব নিয়ে আজকের আলোচনা যেখানে যেমন। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফএইচ এর সাবেক সভাপতি রুহুল আমিন গাজী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, অনেকেই বলছেন যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসছে সরকার। আপনি যেভাবে আসলে নিয়ন্ত্রণে এসছে বলে দাবি করা হচ্ছে বা যেভাবে নিয়ন্ত্রণে আসছে পুরো ব্যাপারটায় পরিস্থিতিতে আপনি খুশি কিনা? না, খুশি হওয়ার মতো বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে যেই জায়গাটায় ছিল সেই জায়গাটা থেকে উত্তরণ ঘটেছে, এটা হচ্ছে কথা। এটা তো অবশ্যই না। বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল এইরকম একটি কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, সেখানে তো খুশি হওয়ার কিছু নেই, সেখানে তো আতঙ্কিত হওয়ার বিষয়। হ্যাঁ, এটা তো কখনোই গ্রহণযোগ্য না যে বাংলার মানুষ একটা রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে যাবে। এটা তো আপনি যে কথাটা বললেন খুশি হওয়ার মতো বিষয় না। এটা আমার সঙ্গে হয়তো বাংলাদেশের সকল স্তরের মানুষই আমার সঙ্গে একমত হবেন যে এই জায়গাটার তারা পরিত্রাণ চায়। আমরা হয়তো মানুষের রাস্তাঘাটে চলাচল করতেছে, ঢাকা শহরে দেখেন ট্রাফিক জ্যাম। আমি আজকে একজন মন্ত্রী বাহাদুরের সঙ্গে ছিলাম তার গাড়িতে, বারবার তাকে ওয়্যারলেসের মধ্যে বলতে হচ্ছিল যে তার ইমার্জেন্সি যেতে হবে একটু রাস্তাটা ক্লিয়ার করার জন্য। এইরকম একটা জ্যাম ট্রাফিকের মধ্যে তিনি তেজগাঁ পর্যন্ত আসলেন। মানে আমার প্রশ্নটা ছিল খালিদ ভাই, মানে সমস্যাটার তো আসলে যদি আমরা একটা সমস্যা বা সংকট যাই, আমি এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এইরকম অবস্থা আছে এবং আপনার দূরপাল্লার গাড়িগুলো চলছে, লোকাল রুটের গাড়িগুলো চলছে, সবই চলছে, কিন্তু আমাদের কোন জায়গায় একটা যেন থেমে আছে। এই থেমে যাওয়ার যে তালাটা, এটা খুলতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত খোলা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের অনেক ধন্যবাদ। আপনি যেহেতু এই ট্রাফিক জ্যাম সত্ত্বেও আপনি একটি তালার কথা বলেছেন, আপনি নিশ্চয়ই এটি খুলতে চাইবেন। আমি জনাব রুহুল আমিন গাজী আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে, অনেক অভিজ্ঞ একজন সাংবাদিক হিসাবে, বিএনপি যে এখন যে কর্মসূচিটা দিচ্ছে, বিএনপি নেতৃত্ব বিশেষ করে আজকেও যে হরতাল 72 ঘন্টা ঘোষণা করা হলো, এটাকে যৌক্তিক মনে করছেন কিনা, মানে খুব কাজে আসছে কিনা বিএনপি? দেখেন খালেদ, আমরা এখানে বসে কোনটা যৌক্তিক মনে করলাম আর যৌক্তিক মনে করলাম না, এটি রাজনৈতিক দলগুলির কিছুই আসে যায় না। আমরা ধরে নিলাম কিছু আসে যায় না। রাজনৈতিক দলগুলি তারা যখন যেভাবে ভাবে সেভাবেই তাদের কর্মসূচি পালন করার চেষ্টা করে। এখন বিষয়টা হলো যে বিএনপি তার জোট কিন্তু 1 বছর কোনো কার্যক্রম তেমন চালায়নি যেটি সরকারের জন্য একটি প্রতিবন্ধক তৈরি হতে পারে। এখন তারা বারবার আলোচনার কথা বলছে যে আমরা আলোচনা চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু সরকারের পক্ষ থেকে বরাবরই এটা করে আসছে, বিরোধিতা করে আসছে। এখন হরতাল আপনি যেটা দেখছেন যে মানে স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, হ্যাঁ, আমি খালেদ ভাইয়ের সাথে একমত যে এই স্বাভাবিকটা আসলে স্বাভাবিক না, এই অস্বাভাবিকতা থেকেই যাবে। আমাদের বাংলাদেশে দেখেন, আপনি যদি এরশাদের আমলও দেখেন, কখনই বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে যখনই কোনো জাতীয় নির্বাচন করেছে, যারাই যখন করেছে, ইভেন খালেদা জিয়া পর্যন্ত, সেই নির্বাচনটি কিন্তু তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। কারণ এটাই স্বাভাবিক যে আপনি বৃহত্তর জনগোষ্ঠী নিয়ে, এবং দেখেন এই যে 111-এর পরে বিএনপি এত কম আসন পাওয়ার পরেও কিন্তু সরকার কিন্তু পিসফুলি কিন্তু চালিয়ে গেছে, যেহেতু সকলে মিলে সেই নির্বাচনটি করেছে এবং যেভাবে হোক, প্রথমে যাইতে চায় না, পরে যেভাবে গেছে। এখন আমার কথাটা হলো যে আপনি এরকম একটি বৃহৎ জনগোষ্ঠীকে সরকার পরিচালনার ক্ষেত্রে বা সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বাইরে রেখে স্বাভাবিক, হয়তো কখনো কখনো আমরা স্বাভাবিক বলতে পারি বা, কিন্তু খালেদ ভাইয়ের সাথে আমি একমত যে এইটা কিন্তু স্বাভাবিক না। স্বাভাবিকটা এই কারণে যে আমি আজকে স্বাভাবিক হলে আজকে বিএনপি চেয়ারপারসনের বাসায় আমরা লোকজনকে যেতে দিচ্ছি না কেন? কেন সেখানে আটকে রাখছি? কেন খাবার যেতে আমরা বাধার সৃষ্টি করছি? কেন ট্রাক ইটা বালু দিয়ে প্রতিবন্ধক তৈরি করলাম? কেন সেখানে আপনি ধরেন একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়ে আছে, স্বাভাবিক কিন্তু আমরা করতে পারিনি। আবার আপনি দেখেন জেলখানাগুলিতে মানুষ ধরতে ধরতে এখন 3 গুণ বেশি হয়েছে, মানে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। আপনি সেখানে একদিকে পেট্রোল বোমা যেমন হত্যা হচ্ছে, আবার পুলিশেরও ক্রস ফায়ার চলতেছে, সবটাই কিন্তু পাশাপাশি চলছে। সুতরাং এই জিনিসগুলিকে স্বাভাবিক বলা যায় না।
আপনি বলছেন যে পরিস্থিতিটা আসলে স্বাভাবিক নয়, কিন্তু আপনি স্বাভাবিক নয় বলার ক্ষেত্রে যেসব বিষয়গুলি আপনি তুলে ধরলেন, বেগম জিয়ার বাসায় খাবার কেন যাচ্ছে না এবং বেগম জিয়ার কাছে কেউ গেলে কেন গ্রেফতার হচ্ছে, তার সাথে কারোকে দেখা করতে যাচ্ছে না, তাকে কেন আটকে রাখা হচ্ছে, আমি নিশ্চয়ই জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছে এই প্রশ্নের জবাব চাইবো। তবে তার আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হচ্ছে যে অবস্থার দৃষ্টিতে যে এইরকম একটি কৃত্রিম স্বাভাবিক অবস্থায় কি রয়ে যাবে কিনা? এটাকে আসলে বলা যায় অস্বাভাবিক স্বাভাবিকতা, অগণতান্ত্রিক গণতন্ত্র অথবা অসাংবিধানিক সংবিধানতন্ত্র। মাৎসন্যায় বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলার চেষ্টা করছে, এখন সেটি পুরোপুরি পেরে উঠতেছে না। আবার বিএনপি যেটি মাছ হিসাবে আছে তারাও সরকারকে পতন ঘটাতে যাচ্ছে, সেটাও পারছে না। এর মাঝখানে জিম্মি হয়ে আছে জনগণ। এই মাৎসন্যায় অবস্থা কৌটুল্য বলে গেছিল, শশাঙ্কের সময়ও ছিল, এখন আবার সেই মাৎসন্যায় সমস্যাটি চলে আসতেছে। এখান থেকে উত্তরণটা খুব কঠিন কারণ হচ্ছে দুটি দলই সহিংসতার এমন একটা পর্যায়ে চলে যায়, সেখান থেকে তাদের একটা সেফ এক্সিট রুট থাকে না। এমন কিছু ইস্যু তারা টাচ করে, এমন বেশি নির্যাতন তারা করে ফেলে যে তারা যখন কোনো সমাধান করতেও চাবে, আসলে সমাধান করার কোনো উপায় থাকে না। আজকে যদি আওয়ামী লীগ একটা ফলব্যাক সিচুয়েশনে এসে একটা নির্বাচন বা একটা সংলাপের দিকে যায়, তাদের প্রথম সমস্যাটি হচ্ছে যে জামাত, বিএনপি অথবা তা যুদ্ধবাদী বিচার করছে, এই বিশাল একটা জনগোষ্ঠী তাদেরকে নির্যাতন করবে এবং এটি অলমোস্ট দৃশ্যমান যে তারা নির্যাতনের শিকার হবে, আগেও হয়েছে 2001-2 সালে। তো এই সিচুয়েশনটা আসলে ওভারকাম করা খুব টাফ এবং এটি আওয়ামী লীগেরও অনেক আগে থেকেই এই বিষয়ে সহনশীল হওয়া উচিত ছিল, যাতে কখনো ক্ষমতার পালাবদল হলে তাদের উপর এমন কোনো পর্যায়ে নির্যাতন শুরু না হয় যেটা সহ্য করার ক্ষমতা তাদের বেশ কম। যদিও হিস্ট্রিক্যালি আওয়ামী লীগ খুবই একটি সহিংসু দল, অসম্ভব তারা আন্দোলন করতে পারে, নির্যাতন সহ্য করতে পারে, জেলে যেতে পারে, এগুলোকে তারা খুব আন্দোলনের অংশ হিসেবে মনে করে। সেদিক থেকে অবশ্যই বিএনপির থেকে আওয়ামী লীগের স্ট্রেংথ অনেক বেশি। তো যেখানে সমস্যাটি হচ্ছে, এখন সমাধানটা ওভাবেই করতে হবে, জনগণ কি চাচ্ছে, মেজরিটি জনগণ কি চাচ্ছে, প্রধান জনগণ কি চাচ্ছে। বিএনপির এই আন্দোলনটার সার্থকতা একদিক থেকে নেই, এই কারণে যে জনগণ রাস্তায় নামেনি। অবশ্য আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে আর কোনো আন্দোলনই জনগণ নামবে না, কারণ জনগণ রাজনীতি থেকে বীতশ্রদ্ধ হয়ে গেছে কিছুটা। কিন্তু একদিক থেকে তারা সফল, ইউনাইটেড নেশনস পর্যন্ত এই বিষয়টায় একটা ডিপ কনসার্ন। 48 দিন হরতাল থাকলে ইউনাইটেড নেশনস নিশ্চয়ই বলবে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের সফলতা এটা বলা যাবে কিনা সেভাবে আপনার সাথে একটু আসছি আলোচনা। আপনাদের সবার কাছে এটি জানতে চাইবো যে আপনারা সবাই জানেন যে আজ পদ্মায় লঞ্চ ডুবির পর এখন পর্যন্ত প্রায় অর্ধশত যাত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন। লঞ্চ ডুবির বিষয়ে আরেকটু জানতে সরাসরি তার কাছে একটু জানতে চাইছি যে জনাব ইলিয়াস হোসেন, এই পর্যন্ত কতটি মৃতদেহ উদ্ধার করা হলো, নিখোঁজি বা আছেন কতজন? ইলিয়াস। আচ্ছা, এখন পর্যন্ত আমাদেরকে এখানকার স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা যেটি জানিয়েছেন যে 43 জনের মরদেহ উদ্ধার হয়েছে, আর এই 43 জনের মধ্যে 30 জনের পরিচয় পাওয়া গেছে, শনাক্ত করা গেছে। আর যাদেরকে এখনো শনাক্ত করতে পারেনি তাদের মরদেহগুলো এখানকার যে যাত্রী ছাউনি আছে সেখানে রাখা আছে। বিভিন্ন উৎসুক মানুষ যেমন ভিড় করছে এবং অনেক স্বজনরাও আছে। এরই মধ্যে এখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যারা বসে এটি তালিকা করছেন এবং স্বজনরা আসলে তাদের নাম ঠিকানাগুলো নিয়ে তাদের হাতে পুলিশ লাশগুলো তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন। এরই মধ্যে যেটি হয়েছে, আপনার এখানে নৌমন্ত্রী এসেছিলেন পরিদর্শনে, তিনি এসে বলেছেন যে প্রতিটি মরদেহর জন্য ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি পরিবারকে 1,05,000 টাকার অনুদান ঘোষণা করেছেন এবং এখান থেকে যে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে পরিবারের স্বজনদের কাছে, তাদের কাছ থেকে 20,000 টাকা এই মরদেহ সৎকারের জন্য দেয়া হচ্ছে। আর এখনো উদ্ধার তৎপরতা চলছে। আর আপনি জানেন যে লঞ্চটি উদ্ধারের জন্য যে উদ্ধারকারী জাহাজ রোস্তম আসার কথা, সেটি মাওয়া থেকে রওনা হয়েছে, এখনো এসে পৌঁছেনি। এদিকে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বা বিআইডব্লিউটি এর কর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবক, তারপর রেড ক্রিসেন্টের লোক, ওনারা অনেকেই এখনো, আমি এসে যেটি দেখেছি ঘাটের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে, সেখানে এখনো মরদেহ খোঁজা হচ্ছে এবং তাদের যতটুকু অপ্রতুল উদ্ধার সরঞ্জামাদি আছে তা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এখানকার এই অবস্থা। রোস্তম এসে পৌঁছলে হয়তো লঞ্চ তুললে আরো কিছু বিস্তারিত বোঝা যাবে। আর আমাদেরকে যেটি জানিয়েছে জনাব ইলিয়াস হোসেন, আপনি কি জানতে পেরেছেন আসলে এখন পর্যন্ত কতজন আর নিখোঁজ আছেন? আমরা তো এটি একদম পরিপূর্ণভাবে জানতে পারিনি আসলে লঞ্চটিতে কত যাত্রী ছিলেন। আমরা জেনেছি যে শতাধিক যাত্রী আসলে সাঁতরে কুলে উঠেছেন, 43 জনের মৃত্যুর খবর আমরা পেলাম। আর কেউ কি নিখোঁজ আছেন এরকম জানানো হচ্ছে আপনাদেরকে? ইলিয়াস।
এটা একটি বিষয় যে আসলে এখানে কোনো উল্লেখ করা নেই যে লঞ্চটিতে কতজন যাত্রী ছিল। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন যে লঞ্চের ধারণ ক্ষমতার তুলনায় অর্ধেক যাত্রী ছিল। তো যে লঞ্চটি ছিল তার ধারণ ক্ষমতা ছিল 300-র মতো, তো সেই হিসাবে দাঁড়ায় যে তাহলে 150 যাত্রী হয়তো ছিল। কিন্তু ইতিমধ্যে শতাধিক যাত্রী তীরে উঠেছে আর 43 জনের মরদেহ পাওয়া গেছে। সেই হিসাবে বলা যায় না যে 150 ছিল, মনে হয় তার চেয়ে বেশি ছিল, কিন্তু এটি নির্দিষ্ট কোনো সংখ্যা কোথাও নেই। জনাব ইলিয়াস হোসেন, আপনি নিশ্চয়ই আমাদেরকে জানিয়ে দিবেন আর কোনো নতুন তথ্য থাকলে। আপনাকে ধন্যবাদ। আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে দুটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি বিষয় জনাব রুহুল আমিন গাজী ধরলেন যে খালেদা জিয়া এখনো কার্যত অবরুদ্ধ, তার কাছে যদি কেউ যায় তাকে গ্রেফতার করা হচ্ছে। এবং জনাব শামীম আহমেদ পাটোয়ারি বলেন ইউএন পর্যন্ত বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আপনাদের কাছে চিঠি গিয়েছে, আপনারা এক ধরনের না বলেছেন। এই বিষয়গুলিকে কিভাবে দেখেন? আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই আপনার অনুভূতি। আজকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কথা আমি জানতে পারলাম যে তিনি একজন 70 ঊর্ধ্ব একজন লোক, কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে অনেকগুলো গাড়িতে বোমা হামলা করার, পেট্রোল বোমা মারার এবং আরো অনেক কিছু। সেইটা আসলে এই ধরনের মামলাগুলি আসলে কতটা যৌক্তিক হচ্ছে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে, বিশেষ করে বর্ষিয়ান যারা আছেন তাদের বিরুদ্ধে? যেন খালেদ মাহমুদ চৌধুরী আপনি আসলে দেখেন, মানে এক নম্বর কথা হচ্ছে যে খালেদা জিয়া বলা হচ্ছে অবরুদ্ধ, তিনি তো নিজেই অবরুদ্ধ হয়ে আছেন, বর্তমান সিচুয়েশনে নিজেই অবরুদ্ধ হয়ে আছেন। তারপরে বলা হলো রুহুল আমিন গাজী ভাই যেটা বললেন যে খাওয়া দাওয়া আটকে দেওয়া হচ্ছে, তার বাসায় কিন্তু বিভিন্ন মেনুর খাওয়া দাওয়া যাচ্ছে বিভিন্নবার, তার আত্মীয় স্বজনের বাসা থেকে, তার বিআইয়ের বাসা থেকে, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু দেখা যাচ্ছে এটাও একটা দেখেন, এই আন্দোলনটা যেমন মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে, তিনি খাওয়া দাওয়ার বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু খালিদ ভাই, আমি একটা বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে পারি, খালেদা জিয়ার বাসায় খাবার যেতে আটকে দেওয়া হচ্ছে কিনা? না, তার বাসায় খাওয়া দাওয়া তিনি কি না খেয়ে আছেন? না না, তিনি না খেয়ে থাকার প্রশ্ন না, মানে তিনি কি একটা লিমিটেড, তার খাওয়াকে আপনি লিমিটেড করে দিয়েছে যে এই 3টা টিফিন ক্যারিয়ারের বেশি যেতে পারবে না, এটা কি এরকম? কথা বলি, আমি একটা টক শোতে বিএনপির এক নেতা যেদিনকে 5 তারিখে 6 তারিখে তার সঙ্গে আমার দেখা হলো, তিনি বললেন, আমি বললাম যে খালেদা জিয়া জয়নুল আবেদিন অ্যাডভোকেট, তিনি বললেন যে ম্যাডামের সঙ্গে দেখা করতে পারি না, ম্যাডাম ঘুমাচ্ছেন 2টার সময়। তিনি আমার উপরে হুঙ্কার দিয়ে উঠলেন, হ্যাঁ আপনি এইভাবে কথাবার্তা বলছেন, হ্যাঁ তিনি ঘুমাচ্ছেন, তিনি সারা রাত রাত্রি যাপন করে তিনি এখানে ছিলেন, ঘুমান নাই 2টা পর্যন্ত। তারপরে এই যে বলেন, তার মানে খালেদা জিয়া কি এখন 50 দিন না ঘুমিয়ে আছেন এখানে? অবশ্যই না। তাহলে এই যে বলা হচ্ছে আছে 3-4 দিন যাবত খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, খাবার দেখছি, ছবি দেখছি, খাবারের গাড়ি ফেরত পাঠানো হচ্ছে, এই খাবারের গাড়ি নিউজ করানোর জন্য গুপ্ত জায়গা থেকে কর্মসূচি দেওয়া যাচ্ছে, আর খাবার ঢুকতে দেওয়া হচ্ছে, নিউজ করানো যাবে না। তার মানে কোনো খাবার আসলে ঢুকতে বাধা দেওয়া হয় না। তার মানে খালিদ ভাই, আপনি যদি বলেন সে না খেয়ে আছেন, না না, তার না খেয়ে, তার খাওয়ার অনেক সোর্স থাকতে পারে, কিন্তু আপনারা তো তার খাওয়া কোনোভাবে লিমিটেড করে দেন নাই। আপনারা তো তার খাওয়া কোনোভাবে লিমিটেড করে দেন। এখানে যে জিনিসটা হচ্ছে খাওয়া যেতে আটকানো হচ্ছে কিনা, আপনি যদি এইটা বলতেন, তার বাসায় খাওয়া যেতে আটকে দেওয়া হয়েছে কিনা। যদি এখানে খাওয়ার ভিতরে কোনো কিছু যদি ঘটনা ঘটে, তাহলে যে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তারপর আপনি দোষারোপটা করবেন কাকে? আপনাকে করব, কিন্তু সেই কারণে আপনি খাওয়ার আটকাচ্ছেন, তাহলে আপনি বলেন আপনি খাওয়ার আটকাচ্ছেন, সেই জায়গাটা সতর্ক, কিন্তু তার যে খাওয়া সেটা যাচ্ছে, এটার ব্যাপারে কোন ধরনের সেটা কি আপনারা পরীক্ষা করে পাঠাচ্ছেন? না, সেটা যাচ্ছে তাদের যেভাবে পারিবারিক ভাবে যেটা দেওয়া সেটা যাচ্ছে। সেই খাবারে যদি কোনো অঘটন ঘটে সেটার দায়িত্ব কে নেবে? সেটার দায়িত্ব তো অবশ্যই যারা সরবরাহ করতেছে তারা। আর এই যেই খাওয়ার কথা বলছেন, এখানে তো হোটেল থেকে আসতেছে প্যাকেট করে, জি বিরিয়ানি আসতেছে। আপনি বাংলার মানুষ অগ্নিদগ্ধ হবে আর উনি বিরিয়ানি খাবেন, সরকারের তো একটা দায়িত্ব আছে না? তাহলে উনাকে বিরিয়ানি না খেয়ে আপনি জাউ ভাত খাওয়াবেন, যেহেতু বাংলাদেশে জাউ ভাত খাওয়া উচিত না, সেইটা কি আপনারা মনে করেন কি? যেখানে স্যালাইন নিতে পারতেছে না নার্গিস বার্ন ইউনিটে, সেখানে তিনি জাউ ভাতই তো খাওয়া উচিত। আপনি কিন্তু দুই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। এক ধরনের স্টেটমেন্ট হচ্ছে যে বেগম জিয়ার খাবারের মধ্যে যেগুলি হোটেল থেকে যাচ্ছে সেগুলি, আমি আপনার কথা সমর্থন করছি তো। জি, আপনি বলেছেন যে খাওয়া দিতে বাধা দেওয়া হচ্ছে, অবশ্যই আপনি বললা হলো যে এখানে বিরিয়ানি পাঠানো হচ্ছে, আমি বলেছি যে বিরিয়ানি খাওয়াতে উচিত। আপনি কি বিরিয়ানিটা খাওয়ানো বাদ দিবেন? মানে শুধু বাসা থেকে যেটা পাঠানো হচ্ছে, জি যে পাঠাচ্ছে, আমি যদি পাঠাই থাকি দায়িত্ব তো আমার। জি, এটা অবশ্যই গভর্নমেন্টের সোর্সের কাছে এই ধরনের খবর আছে। আজকে হোটেলের খাবারের মধ্যে যদি প্রবলেম থাকে, তাহলে আমি খাইতে পারবো, বেগম জিয়া খাইতে পারবেন না, এটা কেমন বিচার? বেগম জিয়ার প্রতি আপনাদের এত আমার প্রতি নাই কেন? আমি তো হোটেলে খাই। এটা যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে সকল সোর্স গুলো এখানে কাজ করছে গভর্নমেন্টের, খালেদা জিয়ার যে এই ঘটনাটা ঘটাচ্ছে যেখান থেকে, এখানে এটা তো বাংলার মানুষকে তো আমরা তার অথই পাথারে ঠেলে দিতে পারি না। রাইট, আমাদের সরকার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গাগুলো থেকে যেই জিনিসগুলোকে মানে টেক কেয়ার করা